ছাত্রছাত্রী যে যেখানে আছো, আশা রাখি ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের দ্বিতীয় পত্রের প্রথম নতুন চ্যাপ্টার, যেটা আমরা অলরেডি এই পত্র থেকে কয়টা চ্যাপ্টার পড়াইছি। প্রথম চারটে চ্যাপ্টার আমাদের পড়ানো হয়ে গেছে। আমরা আজকে পঞ্চম চ্যাপ্টার শুরু করব। এই পঞ্চম চ্যাপ্টারে আমাদের আছে তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। এটা আমরা আজকে শুরু করব। তোমাদের গতদিন ক্লাসেই আমি বলছিলাম যে আমরা প্রথম পত্র গতদিন শেষ করছি, আজকে আমরা দ্বিতীয় পত্র শুরু করব। সেটা আমরা গতদিনই তোমাদের বলে দিয়েছিলাম। তো এখন আমরা আজকে এই নতুন চ্যাপ্টার, যেটা তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, পঞ্চম চ্যাপ্টার আমরা আজকে শুরু করব। তো এখানে এখন দেখো, আমরা যেটা শুরু করব তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ। এখানে প্রথমেই আমরা শুরু করব, আজকে যেটা আমরা পড়বো সেটা হলো তড়িৎ চুম্বকীয় আবেশ। এখন তোমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ জানতে হলে তোমাদের দুইটা জিনিস সম্পর্কে আগে একটু ধারণা দিয়ে নিই, তারপরে আমরা এই সংজ্ঞায় যাব। দুইটা জিনিস হইল, নাম্বার ওয়ান, যে এই যে দেখো একটা বদ্ধ কুণ্ডলী আমরা ধরলাম, বদ্ধ কুণ্ডলী, এখানে একটা গ্যালভেনোমিটার আমরা যুক্ত করে দিলাম, গ্যালভেনোমিটার। আর এই যে একটা চুম্বক, এই যে একটা চুম্বক দণ্ড, চুম্বকটাকে আমরা এই দিকেও গতিশীল করতে পারি, এই দিকেই গতিশীল করতে পারি। তাহলে দেখো, আমরা সংজ্ঞাটা হলো এরকম, মানে এইটা হলো, ঘটনাটা হলো এরকম যে একটা চুম্বকের গতিশীলতার ফলে আমরা বর্তনীটাকে ধরো স্থির রাখলাম, যে আমরা চুম্বকটাকে গতিশীল রাখলাম। চুম্বকের গতিশীলতার ফলে, একটা চুম্বকের গতিশীলতার ফলে কোনো বদ্ধ কুণ্ডলীতে, এই যে একটা বদ্ধ কুণ্ডলী, বদ্ধ কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক বল আবিষ্ট হওয়ার যে প্রক্রিয়া, এটাকেই বলি আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ। অর্থাৎ চুম্বকটা যতক্ষণ গতিশীল থাকবে ততক্ষণই এই বদ্ধ কুণ্ডলীতে তড়িৎচালক বল সৃষ্টি হবে। যখন আমরা এই চুম্বকটাকে, চুম্বকের গতিশীলতা বন্ধ করে দেব, অর্থাৎ চুম্বকটা যখন স্থির হয়ে যাবে, তখন এর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ চলবে না। এটা হলো নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আমরা যদি ধরি এই যে ধরো একটা তড়িৎবাহী কুণ্ডলী, আর এইখানে আমরা রাখলাম একটা বদ্ধ কুণ্ডলী। এইভাবে দিই আমরা একটু দেখার জন্য। এই যে একটা গ্যালভেনোমিটার যুক্ত করে দিলাম একটা বদ্ধ কুণ্ডলীতে। আমরা যদি এই তড়িৎবাহী কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের ক্রমাগত পরিবর্তন ঘটাই, অর্থাৎ বাড়াই অথবা কমাই, তাহলে দেখা যাবে এই বদ্ধ কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে এখানে দুইটা জিনিস আমরা যদি একসাথে বলি, অর্থাৎ এই আগে যে ঘটনাটা বললাম আর পরে যে ঘটনাটা বললাম, দুইটা যদি আমরা কয়েনসাইড করি, তাহলে কি দাঁড়ায় সংজ্ঞাটা, যে একটা চুম্বকের গতিশীলতার ফলে অথবা একটা তড়িৎবাহী কুণ্ডলীর তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে
কোনো বদ্ধ কুণ্ডলিতে ক্ষণস্থায়ী যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে বলি আমরা তড়িৎচুম্বকীয় আবেশ। বোঝা গেল? আমি জিনিসটা আবারও বলি যে একটা চুম্বকের গতিশীলতার ফলে অথবা একটা বদ্ধ কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে কোনো বদ্ধ কুণ্ডলিতে ক্ষণস্থায়ী যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে আমরা বলি তড়িৎচুম্বকীয় আবেশ। তো দেখো তোমরা, আমরা তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কে বললাম কাকে বলে। তাহলে এখন দেখো আরেকটা আছে আবিষ্ট তড়িৎচালক বল। আবিষ্ট তড়িৎচালক বল কাকে বলি? যে কোনো বর্তনীতে আমি তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটাইলাম, তার কাছে যে এই যে তড়িৎবাহী বর্তনীটা আছে, এখানে যে তড়িৎচালক বল সৃষ্টি হলো, সেই সৃষ্ট তড়িৎচালক বলকেই বলি আমরা আবিষ্ট তড়িৎচালক বল। যে তড়িৎচালক বলটা সৃষ্টি হবে সেটাকেই বলি আমরা আবিষ্ট তড়িৎচালক বল। এখানে আমরা স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে আমরা যদি এখানে চুম্বকটাকে গতিশীল না রেখে একটা অধিক ক্ষমতা সম্পন্ন চুম্বক এখানে যদি আমরা স্থাপন করতাম, তাহলে দেখা যেত তাতেও কিন্তু এই বদ্ধকুণ্ডলিতে তড়িৎচালক বল আবিষ্ট হইতো না। অথবা এখানে যদি আমরা একটা উচ্চ মানের তড়িৎ প্রবাহ চালনা করে কি করতাম, উচ্চ প্রবাহের তড়িৎ প্রবাহ চালনা করে যদি আমরা এটাকে কাছে রাখতাম ওই বদ্ধকুণ্ডলিতে, তাতেও কিন্তু এখানে তড়িৎচালক বল সৃষ্টি হইতো না। তাহলে দেখো যে আমরা যতই ক্ষমতা সম্পন্ন চুম্বক বা প্রবাহ স্থাপন করি না কেন, এটাকে যদি স্থির রাখা যায় তাহলে দেখা যায় এর মধ্যে কোনো কাছাকাছি রক্ষিত কোনো বদ্ধকুণ্ডলিতে তড়িৎচালক বলের সৃষ্টি হয় না। তাহলে এখানে একটা জিনিস এখন আমাদের ধারণায় আসলো যে স্থির রাখলে হবে না, গতিশীল রাখলে হয়। অর্থাৎ গতিশীল বলতে এখানে চুম্বকটাকে গতিশীল অথবা প্রবাহের পরিবর্তন করতে হবে। পরিবর্তন করলেই দেখা যাবে যতক্ষণ এটা পরিবর্তিত হবে ততক্ষণই এই বদ্ধকুণ্ডলিতে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এখন দেখো এই যে গতিশীল রাখলে, চুম্বকটাকে গতিশীল রাখলে বা প্রবাহের পরিবর্তন ঘটাইলে কেন তড়িৎচালক বল আবিষ্ট হয় সে সম্পর্কে এখানে কারণটা কি? কারণটা হলো একটা চুম্বককে যদি গতিশীল রাখা যায় তাহলে দেখা যায় যে এর মধ্য দিয়ে এই চুম্বক থেকে অতিক্রান্ত বলরেখা বা ক্ষেত্ররেখা বা চুম্বক রেখা অতিক্রম করে। এখন এটাকে যখন গতিশীল রাখা যায় তাহলে প্রতি মুহূর্তে এই চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক ক্ষেত্ররেখা বা বলরেখার পরিবর্তন হয়। এই পরিবর্তনের কারণেই তড়িৎচালক বল আবিষ্ট হয়। কিন্তু চুম্বকটাকে যদি স্থির রাখা হইতো তাহলে এই যে চৌম্বক ক্ষেত্ররেখা বা বলরেখা অতিক্রম করতো, দেখা যেত এখনও যা অতিক্রম করে 2 মিনিট পরেও তাই অতিক্রম করে, অর্থাৎ পার্থক্য শূন্য হয়ে যেত। দেখা যায় তো এখানে বলরেখার কোনো পরিবর্তন হয় না, তাই তড়িৎচালক বল আবিষ্ট হয় না। তাহলে এখান থেকে আমরা স্পষ্টতই তড়িৎ প্রবাহের ক্ষেত্রেও তাই প্রবাহের পরিবর্তন ঘটাইলে এরকম ক্ষেত্ররেখা বা বলরেখা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনই তড়িৎচালক বল সৃষ্টি করে। তাহলে এখান থেকে আমরা দেখলাম কারেন্ট চলে গেছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি পরবর্তীতে আবার আসবো। আচ্ছা দেখি তো, পর্দাটা উঠে জানলাটা খুলে দিই তো। দেখবি তোরা কাব্য দেখতে চলে নাকি ছেলেগুলো দেখতে পারে? হ্যাঁ, বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা আলোচনা করি। আজকে তো আলোচনার বিষয় এটা শুনতে পাওয়া গেলেই যথেষ্ট। তাও মোটামুটি আমরা জানলা দরজা খুলে দিচ্ছি, লাইট যতটুকু আসে তাতেই আমাদের চলবে। তো এখন দেখো, আমরা যে জিনিসটা এখন আলোচনা করব সেটা হলো তোমার কি,
এখন দেখো, তাহলে আমরা এখান থেকে এইটুকু বুঝলাম যে যখনই চুম্বকের গতিশীলতা থাকবে অথবা যখনই তোমার হবে তড়িৎ প্রবাহের পরিবর্তন হবে, তখন দেখা যাবে ওই বদ্ধকুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখা বা ক্ষেত্ররেখা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে। চৌম্বক ফ্লাক্সের এই পরিবর্তনের কারণেই ওই বদ্ধকুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। যতক্ষণ এই পরিবর্তন চলবে, কতক্ষণ এই পরিবর্তন চলবে, যতক্ষণ তড়িৎ প্রবাহ বা চুম্বকের গতিশীলতা থাকবে ততক্ষণই এই পরিবর্তন ঘটবে। যখনই চুম্বকের গতিশীলতা বন্ধ করা হবে বা তড়িৎ প্রবাহের পরিবর্তন বন্ধ করা হবে, তখনই দেখা যাবে এর মধ্য দিয়ে আর কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে না। তো এটা গেল আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত কিছু কথাবার্তা, সেটা এখন তোমরা কিছুটা বুঝতে পারলা। তো এখন আমরা যেটা শুরু করব সেটা হলো চৌম্বক ফ্লাক্স। phi equal to AB তাহলে দেখো এর উলম্ব উপাংশ হবে এই বি কস থিটা, অর্থাৎ এটা দাঁড়াবে এ বি কস অফ থিটা এ ডট বি। তাহলে দেখো চৌম্বক ফ্লাক্স আমরা কাকে বলি, যে কোনো তলের ক্ষেত্রফল এবং চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের গুণফলকেই আমরা বলি চৌম্বক ফ্লাক্স। তো আমরা দেখো এখানে উলম্ব উপাংশ পাইলাম, এই চিত্র অনুযায়ী উলম্ব উপাংশ হবে বি কস থিটা। তাহলে এখন দেখো এ বি কস থিটা সমান আমরা কি জানি, এ বি কস থিটা সমান আমরা জানি এ ডট বি। তাহলে দেখা গেল যে এখানে তো চৌম্বক ফ্লাক্স একটা কি রাশি, স্কেলার রাশি। চৌম্বক ফ্লাক্স একটা স্কেলার রাশি এবং এদের মানটা কার সমান, ওই তল এবং চৌম্বক ক্ষেত্রের যে মান এই দুইয়ের কি গুণফলের সমান, ডট গুণফলের সমান। আবার আর একভাবে বলতে পারি, চৌম্বক ফ্লাক্সের সংখ্যা কুণ্ডলীতে অতিক্রমকারী চৌম্বক বলরেখার সংখ্যাকে ওই কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট কি বলা হয়, চৌম্বক ফ্লাক্স বলা হয়। অর্থাৎ যে বলরেখা অতিক্রম করবে তার সংখ্যাকে ওই কুণ্ডলীর সাথে যে সংশ্লিষ্ট যে সংখ্যা, সেই সংখ্যাটাকেই বলি আমরা চৌম্বক ফ্লাক্স। এইভাবে আমরা বলতে পারি চৌম্বক ফ্লাক্সের সংখ্যা। এখন আমরা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চৌম্বক ফ্লাক্সকেই বলি আমরা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। ফাই ক্যালটু কত তুমি জানো, এ বি, আর এটাকে ধরলাম এ ক্যান্সেল রইল কি বি। তাহলে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব মানে কি, চৌম্বক ক্ষেত্রের মানের সমান। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কার সমান, চৌম্বক ক্ষেত্রের মানের সমান। এখন আমরা তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে ফ্যারাডের সূত্র, তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে ফ্যারাডের কয়টা সূত্র আছে জানো তোমরা, দুইটা সূত্র। প্রথম সূত্র হলো যে তড়িৎচালক বল আবিষ্ট হয়, আর দ্বিতীয় সূত্রটা হলো কি পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয় সেটা মেজারমেন্ট করা। তাহলে আমরা প্রথম সূত্র বলি যে যখনই কোনো বদ্ধকুণ্ডলীর মধ্য দিয়া
অতিক্রমকারী বলরেখা বা ক্ষেত্ররেখা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়, তখনই কাছাকাছি রক্ষিত কোনো বদ্ধকুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। যতক্ষণ এই বলরেখা বা ক্ষেত্ররেখা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তড়িৎচালক বল ততক্ষণই স্থায়ী হয়। এটা হলো প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্র হলো যে তড়িৎচালক বল আবিষ্ট হয়। কেন হয়? বলরেখা বা ক্ষেত্ররেখার পরিবর্তনের ফলে আবিষ্ট হয়, এবং এটা কতক্ষণ চলে? যতক্ষণ এই বলরেখা বা ক্ষেত্ররেখার পরিবর্তন ঘটবে, অর্থাৎ যতক্ষণ ওই চুম্বক বা তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটানো যাবে ততক্ষণই বলরেখা বা ক্ষেত্ররেখা এর পরিবর্তন ঘটবে। আর এর পরিবর্তন ঘটলেই দেখা যাবে তখন কি হবে? ওই তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে প্রথম সূত্র থেকে আমরা পাইলাম তড়িৎচালক বল আবিষ্ট হয়। এখন তড়িৎচালক বল আবিষ্ট হলে তার তো একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেই পরিমাণ সম্পর্কিত যে সূত্র সেটাই হলো ফ্যারাডের দ্বিতীয় সূত্র। তাহলে দেখো, ফ্যারাডের দ্বিতীয় সূত্র হলো কি, যে যখনই কোনো বদ্ধকুণ্ডলীতে এই তড়িৎচালক বল আবিষ্ট হবে, সেই আবিষ্ট তড়িৎচালক বলের মান হবে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক। ঋণাত্মক মানের সমানুপাতিক, অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক শক্তিকে আমরা ই ধরলাম, ইজ প্রপোর্শনাল টু মাইনাস φ2 মাইনাস φ1 ডিভাইডেড বাই টি, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের এই যে ঋণাত্মক মানের সমানুপাতিক। এটা হলো চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, আর এটা হলো হার, এটা হলো ঋণাত্মক মান। টি দিয়ে ভাগ করলে হার পাওয়া যায়। ই কিন্তু তুমি একটা কনস্ট্যান্ট সংখ্যা কে φ2 মাইনাস φ1 ডিভাইডেড বাই কত? টি। এখন তাহলে আমরা কি পেলাম? যে দ্বিতীয় সূত্র কি বলে? দ্বিতীয় সূত্র হলো তড়িৎচালক বল আবিষ্ট হয়, সেটা কি পরিমাণ, কতটুকু, সেই পরিমাণ নির্ধারণী সূত্রটা হলো দ্বিতীয় সূত্র। সেই দ্বিতীয় সূত্র কি বলে? কোনো চুম্বকের গতিশীলতা হোক আর এই তড়িৎ প্রবাহের পরিবর্তনই হোক, যে বদ্ধকুণ্ডলীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় সেটার পরিমাণ হইল কার সমানুপাতিক? চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন মানে φ2 মাইনাস φ1 হারের ডিভাইডেড বাই টি, ঋণাত্মক মানের সমানুপাতিক। তাহলে কি একটা সমানুপাতিক ধ্রুবক, এন কে পদ্ধতিতে এর মান 1, তখন ই ক্যালটা আমরা লিখতে পারি φ2 মাইনাস φ1 ডিভাইডেড বাই কত? টি। ওয়েবারের সংজ্ঞা দেখো। ওয়েবার কাকে বলি? যে এক পাকের কোনো কুণ্ডলীতে কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স কমতে কমতে কিসে নেমে আসে? শূন্যে নেমে আসে, এবং এর ফলে ওই কুণ্ডলীতে কতটুকু তড়িৎচালক বল আবিষ্ট হয়? 1 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়, তাকে বলি আমরা 1 ওয়েবার। তাহলে আমরা সংজ্ঞাটা বললাম এরকমই, যে এক পাকের একটা কুণ্ডলী দিতে হবে, নিলে দেখা যাবে কোনো কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স কমতে কমতে সেটা কোথায় নেমে আসবে? শূন্যতে নেমে আসবে। আর শূন্যতে নেমে আসার ফলে দেখা যাবে ওখানে কতটুকু তড়িৎচালক বল আবিষ্ট হইতে হবে? 1 ভোল্ট তড়িৎচালক বল যদি আবিষ্ট হয়, তাকে তখন আমরা বলবো 1 ওয়েবার। এখন দেখো, এটা তো আমরা লিখলাম, এখন এটাকে যদি ক্যালকুলাসের ভাষায় লিখি, ই ক্যাল টু মাইনাস পরিবর্তনকে ডি ফাই দিলাম আর সময়টাকে ডি টি ধরলাম। এখন 1 পাক না হয়ে যদি এন পাক হয়, তাহলে এটা কত হবে? মাইনাস এন ডি ফাই বাই ডিটি।
আমাদের কারেন্ট এসে পড়ছে, আর সমস্যা নাই। এখন দেখো আমরা লেন্সের সূত্র। লেন্সের সূত্র কি বলে? যে কোনো তড়িৎচুম্বকীয় আবেশের ফলে, আবেশের বেলায় তড়িৎচুম্বকীয় আবেশ, মানে যে কোনো তড়িৎচুম্বকীয় আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে সৃষ্টি হওয়া মাত্রই সৃষ্টির সে মূল কারণকে কী করে? বাধা প্রদান করে। ধরো এই যে একটা কুণ্ডলী আমরা বলছি, একটা কুণ্ডলী, বদ্ধকুণ্ডলী, আর এই যে একটা চুম্বক, এর গতিশীলতার ফলে এখানে দেখা যায় তড়িৎচালক বল আবিষ্ট হয়। তাহলে প্রবাহের তো একটা দিক থাকবে। তাহলে এই যে চুম্বক, তাহলে এখানে যখন তড়িৎচালক বল আবিষ্ট হয়, আমরা তো জানি আগের চ্যাপ্টারে পড়ছি, যেখানেই তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে সেখানেই সাথে সাথে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের একটা, এটাকে ধরলাম নর্থ, এটাকে সাউথ। তাহলে এখানে দেখা যাবে এখানে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। সেটা দেখা যাবে এইদিকে যদি গতিশীল হয় তাহলে এইদিকে নর্থ হবে, এইদিকে সাউথ হবে। তখন দেখা যাবে, দেখো এইটার গতিশীলতার ফলে, এই চুম্বকের গতিশীলতার ফলে এই বদ্ধকুণ্ডলীতে কী হলো? তড়িৎচালক বল আবিষ্ট হলো। এই বদ্ধকুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হলো। এখন দেখো এই বদ্ধকুণ্ডলীতে যদি তড়িৎচালক বল আবিষ্ট হয়, কিসের কারণে হয়েছে? এই চুম্বকের গতিশীলতার ফলে এই বদ্ধকুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়েছে। তড়িৎচালক বল আবিষ্ট হয়েছে বিধায় তো এখানে কি হয়? একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। কিন্তু দেখা যাবে যে এই যে নর্থ, এর নিকটতম প্রান্তে নর্থ পোল এবং বিপরীত প্রান্তে সাউথ পোল সৃষ্টি হয়েছে। তাহলে দেখা যাবে এটার কারণে এটা সৃষ্টি হয়েছে। সৃষ্টি হওয়ার সাথে সাথেই যখন তুমি এটাকে এইদিকে অগ্রসর করতে যাবা, এই নর্থ পোলকে কী দেবে? বাধা দেবে। তাহলে সৃষ্টি হওয়া প্রবাহের দিক এমন হয় যে সৃষ্টি হওয়া মাত্রই সৃষ্টির মূল কারণকে বাধা দেয়। আবার উল্টোভাবে যদি আমরা বলি, যদি এই দিকে গতিশীল রাখি, তাহলে দেখা যাবে এখানে দেখা যাবে সাউথ পোল সৃষ্টি হবে, এইখানে নর্থ পোল সৃষ্টি হবে। তখন যে এইদিকে দলে যাইতে সে চেষ্টা করবে, তখন পিছন থেকে তাকে কী করবে? এই সাউথ পোল আকর্ষণ করবে, অর্থাৎ তার গতিকে কী করবে? ব্যাহত করবে। সৃষ্টি হওয়া মাত্রই সৃষ্টির মূল কারণকে সে বাধা প্রদান করে। এটাই হলো আমাদের কিসের সূত্র? লেন্সের সূত্র। মনে রাখতে হবে, এটাই আমাদের লেন্সের সূত্র। এখন দেখো আরেকটা জিনিস এখানে আছে, লেন্সের সূত্র, শক্তি নিত্যতার সূত্র। লেন্সের সূত্র, শক্তি নিত্যতা, এটা খেয়াল করো যে আপাত দৃষ্টিতে মনে হয় লেন্সের সূত্র শক্তি নিত্যতার সূত্র মেনে চলে না, এটা মনে হয় যে, কিন্তু বাস্তবে তুমি দেখো এই চুম্বকটার মধ্যে যে চৌম্বক ক্ষেত্র আছে, তার ফলেই তো এখানে চুম্বকের গতিশীলতার ফলেই তো এখানে কী হয়? তড়িৎচালক বল আবিষ্ট হয়। কিন্তু দেখো শুধুমাত্র এই চুম্বক যদি আমরা এখানে দাঁড় করাই রাখতাম, সে এখানে কি তড়িৎচালক বল আবিষ্ট হইতো না। তাহলে এই চৌম্বক ক্ষেত্র তো আছেই, কিন্তু সাথে সাথে একে কী করতে হইতেছে? গতিশীল করতে হইতেছে। আর গতিশীল করতে হলে এখানে কী প্রয়োগ করতে হবে? একটা যান্ত্রিক বল প্রয়োগ করতে হবে। তাহলে এই যান্ত্রিক বল এবং চৌম্বক বল মিলেই কিসের সৃষ্টি হয়? তড়িৎচালক বল সৃষ্টি হয়। শুধুমাত্র চৌম্বক বলের দ্বারাই এখানে কিন্তু তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় না, এখানে কিন্তু একটা কি বল কাজ করছে, সাথে সাথে একটা যান্ত্রিক বলও কাজ করছে। এই দুটো বলের কম্বিনেশনে এখানে তড়িৎচালক বলের সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু শক্তি সংরক্ষণশীলতা নীতি সংরক্ষিত হয়।
শক্তি আবেশ কি? একটি মাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে অথবা চৌম্বক ক্ষেত্রে তড়িৎ বর্তনীর গতিশীলতার ফলে এর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তন হয় তাকে বলি আমরা সক্রিয় আবেশ। অর্থাৎ আমরা যদি একটা তড়িৎবাহী কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটাই, অথবা আমরা কি করলাম যে ওই একটা কুণ্ডলী আছে, কুণ্ডলীর মধ্যে ওই বর্তনীটাকে কুণ্ডলীর কাছাকাছি একবার নেই, বর্তনী একবার ঘুরে সরাই নেই, তাতেও দেখা যাবে তড়িৎচালক বল সৃষ্টি হবে। অর্থাৎ বর্তনীটাকে যদি আমরা গতিশীল রাখি তাহলে দেখা যাবে যে পরিমাণ তড়িৎচালক বল, যে বলরেখার যে পরিবর্তন ঘটবে তার ফলে যে তড়িৎচুম্বকীয় আবেশ ঘটবে, এই তড়িৎচুম্বকীয় আবেশটাকে বলি আমরা স্বকীয় আবেশ, সেলফ ইন্ডাক্টর, সেলফ ইন্ডাকশন, স্বকীয় আবেশ। এখন দেখো সবই স্বকীয় আবেশ। এই যে দেখো যত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, ফাইয়ের পরিবর্তন হবে, তড়িৎচালক বল তত বেশি বা কম হবে। পরিবর্তন হলে বাড়তেও পারে, কমতেও পারে। যদি বাড়ে তাহলে প্রবাহের পরিমাণ বাড়বে, যদি কমে তাহলে প্রবাহের পরিমাণ কমবে। অর্থাৎ চৌম্বক ফ্লাক্স কার সমানুপাতিক? প্রবাহের সমানুপাতিক। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটাইলে প্রবাহ বাড়বে, আর পরিবর্তন মানে কি বাড়াইলে প্রবাহ বাড়বে, আর কমাইলে প্রবাহ কমবে। এখন ফাই ইজ প্রপোর্শনাল টু আই, তাহলে ফাই ইকুয়াল টু এল আই। এখন আই ইকুয়াল টু 1 হয়, তাহলে ফাই ইকুয়াল টু কত হয়? এল। এখন তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্ক কাকে বলি আমরা? যে যখনই কোনো কুণ্ডলীতে প্রবাহের পরিমাণ, যে পরিমাণ চৌম্বক ফ্লাক্সের চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে কোনো কুণ্ডলীতে কী পরিমাণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, একক পরিমাণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, তাকেই বলি আমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক, যেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এল দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা দেখলাম যে একটা কুণ্ডলীতে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে কী পরিমাণ একক পরিমাণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, তখনই তো ফাইটা কার সমান হয়ে যাবে? এল। তাকেই আমরা বলি স্বকীয় আবেশ গুণাঙ্ক। এখন দেখো এর আরেকটু ব্যাখ্যা দিই আমরা। ইকুয়াল টু, তো আমরা জানি ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি, ডি বাই ডিটি, এটার পরিবর্তে কি লিখতে পারি? এল। তাহলে এল ডিআই বাই ডিটি। তাহলে এখানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের একক হলো হেনরি। যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ডিআই একক হারে প্রবাহের পরিবর্তনের ফলে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয় একক হারে, অর্থাৎ ডিআই বাই ডিটি, প্রবাহের প্রতি সেকেন্ডে একক হারে প্রবাহের পরিবর্তনের ফলে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয়, সেই তড়িৎচালক বলের সংখ্যাগত মানটি আমরা বলি হেনরি। কার একক? হেনরি হলো স্বকীয় আবেশ গুণাঙ্কের একক। তাহলে ডিআই বাই ডিটি, তোমার খেয়াল করতে হবে, ডিআই বাই ডিটির মান যদি 1 হয় তখন এটা কার সমান হয়? এল এর সমান হয়। তখন সেই আবিষ্ট যে তড়িৎচালক বলের সৃষ্টি হবে, একক হারে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হবে তার সংখ্যাগত মানকেই আমরা বলি হেনরি। অর্থাৎ আমরা বলতে পারি 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে, 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয় তার সংখ্যাগত মানকেই বলি আমরা হেনরি। এই সংজ্ঞাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তাদের মধ্যে আসে। তাহলে এটা গেল আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্ক। এরপরে আমরা পড়ব পারস্পরিক আবেশ গুণাঙ্ক। পারস্পরিক আবেশ গুণাঙ্ক কাকে বলি? যে দুইটা কুণ্ডলী থাকতে হবে,
দেখো এই যে একটা মধ্যকুণ্ডলী, একটা তড়িৎবাহী কুণ্ডলী, এটার মধ্যে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে একটা কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে কাছাকাছি রক্ষিত আর একটা কুণ্ডলীতে যদি তড়িৎচালক বল আবিষ্ট হয়, তাকে বলি আমরা পারস্পরিক আবেগ গুণাঙ্ক। এটাকে বলি মুখ্য কুণ্ডলী, যেটা থেকে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটানো হইতেছে, আর যেটাই তড়িৎচালক বল আবিষ্ট হইতেছে তাকে বলি গৌণ কুণ্ডলী। মুখ্য কুণ্ডলী আর এটা গৌণ কুণ্ডলী, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। তাহলে আমরা পারস্পরিক আবেগ গুণাঙ্ক কাকে বলি? যে একটা বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে কাছাকাছি রক্ষিত অন্য একটা বর্তনীতে অন্য একটা বদ্ধকুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক বল আবিষ্ট হওয়ার যে প্রক্রিয়া, তাকে বলি আমরা পারস্পরিক আবেগ গুণাঙ্ক। এখন দেখো পারস্পরিক আবেগ গুণাঙ্ক, তুমি দেখো তাহলে এটাও কিন্তু তার সমানুপাতিক, ফাই ইজ প্রপোর্শনাল টু আই, ফাই ইজ ইকুয়াল টু এম আই। এখানে কনস্ট্যান্ট সংখ্যা এল, এটাকে বলি আমরা, ওটা এলকে বলছিলাম কি স্বকীয় আবেগ গুণাঙ্ক, আর এম হলো পারস্পরিক মিউচুয়াল ইন্ডাক্ট্যান্স, পারস্পরিক আবেগ গুণাঙ্ক। হ্যাঁ, তাহলে এখানে সেই আগের মতনই ই ইকুয়াল টু কত দাঁড়াবে? একই মাইনাস ডি ফাই বাই ডিটি মাইনাস ডি বাই ডিটি এম আই, তাহলে মাইনাস এম ডিআই বাই ডিটি। এখান থেকেও কিন্তু সব হেনরির সংজ্ঞা দেওয়া যায়। একটু দেখো, এখন দেখো আমরা যেটা বলবো ট্রান্সফরমার, এটা ব্যবহারিক প্রয়োগ। বা রূপান্তরক। ট্রান্সফরমার হলো উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজ বা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করতে পারে যে যন্ত্র, সেটাকেই আমরা বলি ট্রান্সফরমার। তাহলে ট্রান্সফরমার হলো হাই ভোল্টেজকে লো ভোল্টেজ বা লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তরিত করে। আমরা তো ট্রান্সফরমারের কথা দেখি যে আমাদের এই যে আমরা বিদ্যুৎ পাই যে লাইন থেকে, ওখানে দেখবা যে প্রত্যেকের বাসার সামনেই এখন আমরা তো পল্লী বিদ্যুতের আন্ডারে বোতল ট্রান্সফরমার আছে। এখানে লাইনে ধরো 11,000 ভোল্টের বিদ্যুৎ আসে, সেটাকে ট্রান্সফরমারের মাধ্যমে 220 অথবা 440, আমরা বাসায় 220 ব্যবহার করি। তাহলে এই 220 ভোল্টেজের যে রূপান্তর করে সেটা কিন্তু কে করে? ট্রান্সফরমার। এটা অর্থাৎ এটা কী করলো? হাই ভোল্টেজকে লো ভোল্টেজে রূপান্তরিত করলো। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের লো ভোল্টেজকে কী করতে হয়? হাই ভোল্টেজে রূপান্তরিত করতে হয়। তাহলে এখান থেকেই বোঝা যায় ট্রান্সফরমার কয় প্রকার? 2 প্রকার, একটা আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার, আর একটা অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার কাকে বলি? যে ট্রান্সফরমার আরোহী নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করে সেটা স্টেপ আপ ট্রান্সফরমার, আর যেটা উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তরিত করে সেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার।
তাহলে আমরা যেটা ব্যবহার করি বিদ্যুতের জন্য সেটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখানে দেখো, এইখানে দেখা যায় যে তোমরা তো দেখছো যে এইরকম কাঁচা লোহার পর্দা থাকে, সেখানে এরকম তামার তার গড়ানো থাকে এই পাশে আর এই পাশে, ঠিক আছে। দেখা গেল যে যদি আমরা স্টেপ আপ ট্রান্সফরমার তৈরি করতে চাই, তাহলে মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা কম থাকবে, গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি থাকবে। তাহলে আবেশের ফলে এখানে কী হবে, অধিক পরিমাণ তড়িৎচালক বলের সৃষ্টি হবে। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার তৈরি করতে হলে এই স্টেপ আপ হলে এখানে কম, এখানে বেশি, আর স্টেপ ডাউন হলো এখানে বেশি, মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি থাকবে আর গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা কম থাকবে। কম থাকার কারণে এখানে তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বলের পরিমাণ কী হবে, কম হবে। এখন দেখো ট্রান্সফরমারের কার্যনীতি। তাহলে আমরা যদি এখন মুখ্য কুণ্ডলীতে বলি, মুখ্য কুণ্ডলীতে কী পরিমাণ পাক সংখ্যা কত আছে, এনপি। তাহলে আমরা যদি এখানে সেই ফ্যারাডের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, তাহলে ইপি সমান সমান আমরা লিখতে পারি মাইনাস এনপি d∅/dt। আর গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে ইএস সমান সমান মাইনাস এনএস ডিভাইডেড বাই d∅/dt। এখন একটাকে আর একটা দ্বারা ভাগ করো, ইপি/ইএস ইকুয়াল টু মাইনাস এনপি d∅/dt ডিভাইডেড বাই মাইনাস এনএস d∅/dt। এটা একটা ক্যান্সেল, মাইনাস মাইনাস ক্যান্সেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইপি/ইএস ইকুয়াল টু এনপি/এনএস। এ হলো আমাদের একটা সূত্র। আর একটা হলো, তোমাদের একটা জিনিস জানতে হবে, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজের যদিও দেখা যায় ভোল্টেজ বাড়ানো বা কমানো যায় পাক সংখ্যা, কিন্তু ক্ষমতা কী থাকে, একই থাকে। যদি দেখা যায় তড়িৎচালক বল বাইরে যায় তাহলে প্রবাহ কমে যায়, আর তড়িৎচালক বল কমে গেলে প্রবাহ বাইরে যায়, কিন্তু দুইটার গুণফল সমান থাকে, যেটাকে আমরা কী বলি, ক্ষমতা। ক্ষমতা পি ইকুয়াল টু কত, ভিআই। ভি মানে এখানে তড়িৎচালক শক্তি ই। তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা কত, ইপি ইন্টু কত, ভিআই মানে ইপি ইন্টু আইপি। আর গৌণ কুণ্ডলীর ক্ষমতা ইএস ইন্টু কত, আইএস। অর্থাৎ ক্ষমতা মুখ্য কুণ্ডলীতেও যা থাকবে, গৌণ কুণ্ডলীতেও তাই থাকবে, ক্ষমতার মানের কোনো পরিবর্তন হবে না। এখানে তুমি খেয়াল করো, ইপি/, তুমি যদি সাজাই লেখো ইএস ইকুয়াল টু IS/IP, তাহলে এই তিনটে একসাথে লিখলে তোমার কী দাঁড়ায়, এই দুইটার কিন্তু বাম পক্ষ সমান, ইপি/ইএস সমান সমান NP/NS সমান সমান IS/IP। এটা একটু দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানে যা আলোচনা করলাম সেটা হলো তড়িৎচুম্বকীয় আবেশ। এখান থেকে আমরা যা আজকে শিখলাম সেটা হলো কি, তড়িৎচুম্বকীয় আবেশ কী, তড়িৎচুম্বকীয় আবেশের ফলে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় সেটা কি, আবিষ্ট তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি কী। তারপরে আমরা দেখলাম চৌম্বক ফ্লাক্স কী বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব কাকে বলে। এরপরে আমরা এখান থেকে ওয়েবারের সংজ্ঞাটা পড়ছি। তারপরে এখান থেকে আমরা আরও শিখলাম ফ্যারাডের দুইটা সূত্র, প্রথম সূত্র এবং তড়িৎচুম্বকীয় আবেশের বেলায় ফ্যারাডের সূত্রাবলী, মানে এখানে দুইটা সূত্র ছিল। তারপরে আমরা লেন্জের সূত্র পড়লাম। তারপরে আমরা পড়লাম এখান থেকে লেন্জের সূত্র, শক্তি সংরক্ষণশীলতা নীতি। এখান থেকে আরও আমরা পড়লাম স্বকীয় আবেশ, পারস্পরিক আবেশ, স্বকীয় আবেশ গুণাঙ্ক, পারস্পরিক আবেশ গুণাঙ্ক। আর এখান থেকে আমরা সর্বশেষ যেটা পড়লাম সেটা হলো ট্রান্সফরমার বা রূপান্তরক। এই হলো আমাদের পড়া। এখান থেকে আমরা যে সূত্রগুলো একটা পাইলাম সেগুলো একটু দেখে নাও তোমরা।
এই হলো আমাদের আজকের ক্লাস। তো তোমরা বাসায় এগুলো একটু দেখবা ভালো করে। আগামী দিন আমরা শুরু করব পরিবর্তিত প্রবাহ বা দিক পরিবর্তিত প্রবাহ, অল্টারনেটিং কারেন্ট, এটা শুরু করব। আজকে আমরা শেষ করলাম চুম্বকীয় আবেশ। তো সবাই বাসায় বসে একটু দেখো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা নিয়ে আজকে আমার ক্লাস শেষ করলাম।